জেলাগুলোকে টাইট দিয়ে তারপর কলকাতাকে টাইট দেবো। এটা কিন্তু কারুর কারসাজি এই সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য। পুলিশ তাদেরকে খুঁজে বার করেনি এখনো অবধি, পুলিশ এই বিষয়ে এখনো অবধি কাউকে গ্রেফতার করেনি। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা এর আগে ওয়াকফ নিয়ে বহু কথা বলেছি এবং ওয়াকফ কী, ওয়াকফ কেন এবং এই ওয়াকফ নিয়ে বিতর্কই বা কেন সেটা বলেছি। এবং এই ওয়াকফ নিয়ে বহু জায়গায় বহু ক্ষেত্রে দেখা গিয়েছে কিছু কিছু সংখ্যক মুসলিম সম্প্রদায়ের একাংশ তারা আন্দোলন করছেন গণতান্ত্রিক উপায়ে। এবার এই ওয়াকফের মধ্যেই যে বিষয়টা আমি এর আগেও বলেছি যে রাজনীতিকরণ, ওয়াকফ নিয়ে কিন্তু একটা রাজনীতির জায়গা তৈরি হচ্ছে গোটা রাজ্যে, পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। আমরা দেখেছি জঙ্গিপুরে কি হয়েছে, জঙ্গিপুরে গাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সেখানে ওয়াকফ নিয়ে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে পুলিশদের উপর চড়াও হওয়া, গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর চালানো, এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং বৃহস্পতিবার কলকাতায় একটা ভিন্ন চিত্র দেখা গেছে, যে চিত্র কিছুটা আশঙ্কার এবং কিছুটা হলেও চিন্তার। অন্তত শহর কলকাতা, আমার আপনার ভালোবাসার শহর কলকাতা, এ শহর, এ রাজ্য, এ বাংলা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের বাংলা। এখানে একই বৃন্তে দুটি কুসুম থাকে, অথচ এই গোটা বাংলায় এই ওয়াকফ নিয়ে হোক কিংবা এনআরসি নিয়ে হোক যে চিত্র আমরা বারবার দেখেছি, সেটা আশঙ্কার, সেটা চিন্তার। কেন আমি এই কথা বলছি সেটা অবশ্যই দেখাবো আপনাদের। আমরা প্রথম যে কথাটা বলবো, গত বৃহস্পতিবার একটা চিত্র আমরা দেখেছি কলকাতায়, যে চিত্র পরিষ্কার দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে, বহু জায়গায় কলকাতার বেশ কিছু ক্ষেত্রে, রামলীলা ময়দান কিংবা মৌলালি কিংবা পার্ক সার্কাস এবং ধর্মতলার বেশ কিছু চত্বরে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছিল সংখ্যালঘুরা। এবং এই সংখ্যালঘুদের যে আন্দোলন, সেই আন্দোলন গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতি মেনেই চলছিল। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু চিত্র যেগুলো প্রশ্ন তুলে দিল এই গোটা ওয়াকফ আন্দোলনের প্রসঙ্গে। কেন? আমরা গতকাল দেখলাম, অর্থাৎ বৃহস্পতিবার দেখলাম, রামলীলা ময়দানে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষণ। এবং এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষণে কিছুটা এমনটা ছিল যেখানে পরিষ্কার তিনি বলছেন যে আমরা চাইলে শহর কলকাতার যানজট তৈরি করে দিতে পারি, আমরা চাইলে জেলাগুলোকে টাইট দিতে পারি এবং জেলাগুলোকে টাইট দিয়ে তারপর কলকাতাকে টাইট দেবো। কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? এই ভাষণ কিন্তু উস্কানিমূলক ভাষণ। এটাই কিন্তু মনে করছে বিরোধীরা, শুধু বিরোধীরা নয়, এই বিষয়টা কিন্তু যথেষ্ট আশঙ্কার। তার কারণ গোটা শহর কলকাতায়, আমার আপনার পছন্দের বাংলায়, আমার আপনার ভালোবাসার শহরে এই ধরনের উস্কানিমূলক যে আচরণ, এই আচরণগুলোর ফলে আমরা যেটা বারবার দেখেছি সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক উস্কানি এবং একটা সাম্প্রদায়িকতার পরিস্থিতি এবং সাম্প্রদায়িক অস্বস্তির মধ্যে পড়ে যায় গোটা রাজ্য, গোটা কলকাতা। এবং যার ফলে ভুগতে হয় সাধারণ মানুষকে, ক্ষতিগ্রস্ত হয় বাংলা। আমরা এনআরসির ক্ষেত্রে দেখেছি প্রায় 700 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আরও যে আশঙ্কার কথা আমি বলছিলাম, বহু ক্ষেত্রে গতকাল দেখা গিয়েছে বহু বাস, গাড়ির উপরে আক্রমণ, বাসকে দাঁড় করিয়ে কিছু বিশিষ্ট পতাকা খুলিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখা গেছে। এবং আমি দুটো চিত্র তুলে ধরবো। যে চিত্রে প্রথম জিনিসটা দেখা গিয়েছে রামলীলা ময়দানে একটা চিত্র ভীষণ ভাইরাল হয়েছে। যে চিত্রে দেখা যাচ্ছে একটা গাড়ি, যেখানে বিশেষ কিছু পতাকা রয়েছে গাড়ির উপরে লাগানো, এবং সেই গাড়িটাকে ঢুকতে অনুমতি দিয়েছে পুলিশ। রামলীলা ময়দানে প্রায় 1.5 লক্ষ মানুষের সমাবেশ ছিল এবং সেটা ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে। এবং স্বাভাবিকভাবেই একটা পোলারাইজেশন কিন্তু আছে বর্তমানে গোটা রাজ্যে, গোটা বাংলায়। ফলে এই পরিস্থিতির মধ্যে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে পুলিশ, যেটা ওই গাড়ি চালক নিজেও বলছেন, পুলিশ তাদেরকে ঢুকতে অনুমতি দিয়েছে। এবং তিনি যখন ঢুকলেন, বহু ক্ষেত্রে কিছু একাংশের বিক্ষোভের মুখে পড়লেন, অথচ সেই মুসলিম সম্প্রদায়ের কিছু লোকজনই সুন্দর করে নিয়ম করে ওই গাড়িকে বার করে দিলেন। এবং একজন সেই বিষয় গোটা এই পরিস্থিতি ব্যাখ্যা করে বললেন যে
এটা কিন্তু পুলিশের কারসাজি, শুধু পুলিশ নয়, এটা কিন্তু কারুর কারসাজি এই সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য। বাংলায় যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। এবং সেই একই দিনে সেই শহর কলকাতায় আরও একটা চিত্র দেখলাম, ওয়াক অফের যে সংশোধনী বিলের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কিছু দুষ্কৃতীদের লাফালাফি, দাপাদাপি। এই দাপাদাপি কি, আমরা আগেও বলেছি, তালতলা থানায় তা নিয়ে একটা অভিযোগ দায়ের হয়েছে এবং একটা বিশিষ্ট সংগঠন, আমি নাম করছি না, সেই সংগঠনের তরফ থেকে তালতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে যে একটা বাসকে দাঁড় করিয়ে সেই বাসের থেকে বিশিষ্ট পতাকা খুলে নেওয়া হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে পুলিশ রয়েছে। এবং এখানে পুলিশের ভূমিকাও বলতে হয়। আমরা দেখেছি শেখ শাহজাহান থেকে শুরু করে বেশ কিছু দুষ্কৃতী যাদেরকে পুলিশ সেফগার্ড দিয়েছে, বেশ কিছু অপরাধী তাদেরকে পুলিশ সেফগার্ড দিয়েছে, অথচ পুলিশ তাদেরকে মারধর করেছে যারা এই সমাজের মেরুদণ্ড, তাদেরকে মারধর করেছে যারা একটা সমাজ গঠনে সাহায্য করে। শুধু পুলিশের এক্ষেত্রে নয়, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা চাকরি প্রার্থী, যারা আগামী শিক্ষক, ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকেও পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা এই চিত্র নতুন নয়, এই চিত্র অনেক পুরনো। এবং গত সম্প্রতি আমরা দেখেছি কসবাতে পুলিশের লাঠিচার্জ, একটা ছোট্ট একটা গণতান্ত্রিক আন্দোলন, সেটা নিরস্ত্র গণতান্ত্রিক আন্দোলন, এবং সেই নিরস্ত্র গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের অদম্য লাঠিচার্জ, এমনকি লাথি মারা হয়েছে বেশ কিছু শিক্ষকদের পেটে পিঠে, এই অভিযোগও কিন্তু আসছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গত বৃহস্পতিবার, ঠিক তার একদিন পরে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আন্দোলন, এবং এই ওয়াকফ সংশোধনী বিলের আন্দোলনে এই যে দুষ্কৃতীদের, ওয়াকফ সংশোধনী বিলের আন্দোলনে কিছু দুষ্কৃতী আমি বলতে চাইব, কিছু দুষ্কৃতী যারা এই ধরনের কাজগুলো করে ওয়াকফ সংশোধনী বিলের যে প্রতিবাদ এবং সংখ্যালঘুদের নামটা বদনাম করার চেষ্টা করেছে, পুলিশ তাদেরকে খুঁজে বার করেনি এখনও অবধি। পুলিশ এই বিষয়ে এখনও অবধি কাউকে গ্রেফতার করেনি, অথচ শিক্ষক, যারা চাকরিহারা শিক্ষক, তাদের মধ্যে একজনকে আটক করেছিল, গ্রেফতার করেছিল। পুলিশ তাদেরকে গ্রেফতার করেনি যারা এই একটা বিশিষ্ট সম্প্রদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনকে প্রতিহত করা কিংবা সেই আন্দোলনকে বদনাম করার চেষ্টা করেছে। শুধু এখানেই শেষ নয়, বহু ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায়, যে গোটা বাংলায় যে আন্দোলন চলছে, বহু জায়গায় বিক্ষিপ্তভাবে যে আন্দোলনগুলো চলছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে, সেখানে বহু জায়গায় গাড়ি ভাঙচুর করা, পুড়িয়ে দেওয়া, এই ক্ষেত্রেও এই অভিযোগগুলোও কিন্তু এসেছে। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে এবং যে ভিডিওতে বহু ক্ষেত্রে যে ভিডিও, তার মধ্যে একটি শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতার তরফ থেকে পোস্ট করা, এবং সেই পোস্ট করা ভিডিওতে তিনি প্রশ্ন তুলছেন ওরা কারা, এবং একটা বিশিষ্ট সম্প্রদায়ের মিছিলে তারা এইরকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে সাধারণ মানুষকে, এই অভিযোগগুলো কিন্তু আসছে। এবং এই গোটা যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পথ মেনে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে কিন্তু নষ্ট করার চেষ্টা কিংবা বদনাম করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী। পুলিশ তাদেরকে কিন্তু গ্রেফতার করেনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল শহর কলকাতা যে চিত্র দেখেছে, তার মধ্যে একটা আশঙ্কার যে চিত্র আমি বলছিলাম সেটা যেমন বললাম, এবং পাশাপাশি একটা আশঙ্কার চিত্র এরকমই, প্যালেস্টাইনের পতাকা দেখা গেছে। এবং শুধু প্যালেস্টাইন নয়, কিছু মৌলবাদী সংগঠনের পতাকা দেখা গেছে, যেগুলো কিন্তু কলকাতার যারা আইবি রয়েছে বা কলকাতার যারা গোয়েন্দা রয়েছে তাদেরকে কিন্তু ভাবিয়ে তুলছে, রাজ্যের যারা গোয়েন্দা রয়েছে তাদেরকে ভাবিয়ে তুলছে। তার কারণ, একটা ওয়াকফ সংশোধনী একটা আইন পাশ হয়েছে ইতিমধ্যে, এবং সেই আইনের বিরোধিতা থাকতেই পারে, এবং সেই আইনের বিরোধিতায় যদি রাজনীতিকরণ হয়, এবং সেই রাজনীতিকরণের পরিপ্রেক্ষিতে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয় এই বাংলার, সেটা কিন্তু আশঙ্কা, সেটা চিন্তা। পাশাপাশি এমনি রাজনীতিকরণ নিয়ে আগেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটা সভায়, জৈনদের একটা সভায় গিয়ে তিনি বলেছেন ওয়াকফের সম্পত্তি কারুর যাবে না, ওয়াকফের সম্পত্তি আমরা আগলে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন, এবং ওয়াকফের সম্পত্তি দখল করতে দেব না, তিনি মন্তব্যগুলো করেছেন, যেটা কিন্তু খণ্ডন করেছেন কিছু বিরোধী দলনেতারা, বিরোধী নেতারা। এবং সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা অনেকেই জানেন না, যেটা আমি বলার চেষ্টা করব, এক সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছিলেন না, যিনি তখনও তৃণমূল সরকার ক্ষমতায় আসেনি, সেই সময় বাম আমলে তিনি সংখ্যালঘু দফতরকে চিঠি লিখেছিলেন, এবং এই গোটা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু দফতরের যে ওয়াকফের যে সম্পত্তি দখল করে রাখা, ওয়াকফের যে দুর্নীতি, সেই সব দুর্নীতি বিষয়ে তিনি অভিযোগ করেছিলেন। এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায় একটি তদন্ত করেন এবং একটা
তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এবং সেই সময় যে তদন্ত হয় সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রায় ওয়াকফ সম্পত্তি দখলের 1000 কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছিল এবং সেই 1000 কোটি টাকার সম্পত্তি দখল নয়, শুধু দুর্নীতির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত হয়। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সম্পত্তি দখল এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সিবিআই তদন্ত চেয়ে। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন এবং অভিযোগ করছেন যে ওয়াকফ সম্পত্তি দখল হতে দেবেন না। তিনি তো জানতেন আগে থেকে যে ওয়াকফ সম্পত্তি দখল হয়ে আছে, এটা তো নতুন কিছু নয়। তিনি দখল হওয়া আটকাবেন কি করে? আইন পাস হচ্ছে, সেই আইনের বিরুদ্ধে তিনি রাজনীতিকরণ করছেন, স্রেফ রাজনীতিকরণ করছেন। এই অভিযোগটা কিন্তু বারবার উঠছে এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, এমনটাই কিন্তু মত বিরোধীদের। পাশাপাশি কলকাতায় গত বৃহস্পতিবার যেটা আমরা দেখেছি সেটা যথেষ্ট চিন্তার উদ্বেগের, সে কথা আমি আগেও বললাম। এই পরিস্থিতিতে সিদ্দিকুল্লাহ চৌধুরী অর্থাৎ গ্রন্থাগার মন্ত্রীর যে বক্তব্য সেটাও কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং এই গোটা বিষয়টা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যথেষ্ট। এটা কিন্তু বলার অবকাশ রাখে না এবং এই বিষয়টা কিন্তু বিরোধীরাও মানছেন সাধারণ মানুষও। এবং এই ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ, এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে প্রতিবাদ, এই প্রতিবাদে গোটা শহর কলকাতা, গোটা রাজ্যে কী প্রভাব ফেলে এবং এর আগামী পদক্ষেপ বা আগামী পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।